উইলেম আর জুড যখন ম্যানহাটনের লিসপেনার স্ট্রিটে সেই ছোট্ট অ্যাপার্টমেন্টটা দেখতে যায় তখন তাদের বয়স কেবল 20-এর কোঠায়। দুজনেই তখনও নিউ ইয়র্কের এই বিশাল শহরে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টায় ব্যস্ত, আর তাদের সঙ্গী দুজন, জেবি আর ম্যালকম, তাদের নিজ নিজ জীবন নিয়ে ছটফট করছে। জেবি একজন শিল্পী, সে তখনও তার নিজের ভাষা খুঁজে পায়নি, কিন্তু এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাসে ভরপুর যে একদিন সে বিখ্যাত হবেই। ম্যালকম একজন স্থপতি, ধনী পরিবারের সন্তান, কিন্তু তার বাবার কাছে সে কখনোই যথেষ্ট ছিল না। বাবা সবসময় তার বড় বোন ফ্লোরার প্রশংসা করতেন আর ম্যালকমকে এক ধরনের উপেক্ষার চোখে দেখতেন। এই 4 বন্ধুর বন্ধনটা কলেজ থেকে শুরু, কিন্তু নিউ ইয়র্কে এসে সেই বন্ধন আরও গভীর হয়ে ওঠে, বিশেষ করে জুড আর উইলেমের মধ্যে। জুডের শরীরে একটা রহস্য লুকিয়ে ছিল যা কেউ বুঝতে পারত না। সে হাঁটতির সময় একটা বাঁশ ব্যবহার করত, কখনো কখনো তার পায়ে অসহ্য যন্ত্রণা হতো, আর সে কখনোই কারো কাছে বলত না যে কী হয়েছে তার সঙ্গে। উইলিয়াম কলেজে থাকাকালীন একদিন রাতে যখন বাথরুমে গিয়ে দেখে জুড মেঝেতে পড়ে আছে, বমি করে ফেলেছে আর তার পায়ের যন্ত্রণায় শরীর কাঁপছে, তখন থেকে উইলিয়াম বুঝতে শুরু করে যে জুডের জীবনে একটা অন্ধকার আছে যা কেউ জানে না। কিন্তু উইলিয়াম কিছু জিজ্ঞাসা করত না, সে শুধু পাশে থাকত, আর জুড যখন বলত আমি ঠিক আছি, তখন উইলিয়াম জানত যে সে ঠিক নেই, কিন্তু তবু সে জোর করত না। এই ভালোবাসা আর শ্রদ্ধার মধ্য দিয়েই তাদের সম্পর্ক গড়ে ওঠে। জেবি তখন একটা অদ্ভুত শিল্পকর্ম নিয়ে ব্যস্ত, সে বিউটি পার্লার আর বারবার সব থেকে চুলের আবর্জনা কুড়িয়ে এনে সেগুলো দিয়ে ভাস্কর্য বানাচ্ছিল। তার বন্ধুরা এতে হতাশ হলেও জুড মনে করত যে একদিন এই কাজগুলোর মূল্য বোঝা যাবে। জেবি আসলে তার বন্ধুদের জীবনের একজন নির্বিকার পর্যবেক্ষক ছিল। সে তাদের ছবি তুলত, তাদের দৈনন্দিন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করত, আর পরে সেই ছবিগুলোর ওপর ভিত্তি করে চিত্রকর্ম তৈরি করতে শুরু করে। জেবির কাজের মধ্যে একটা বিষয় ছিল, সে তার বন্ধুদের জীবনের গল্প বলতে চাইত, কিন্তু সে নিজে সেই গল্পের বাইরে থাকতে পছন্দ করত। ম্যালকম তখনও তার বাবার ছায়া থেকে বের হতে পারেনি। বাবা তার বোন ফ্লোরাকে ফ্যাবুলাস ফ্লোরা বলে ডাকতেন, আর ম্যালকমকে কখনোই সেই ভালোবাসা দিতেন না। ম্যালকমের বাড়িতে জুড থাকত, কিন্তু সে জানত যে সেখানে সে স্থায়ী নয়, তাই লিসপেনার স্ট্রিটের সেই ছোট্ট অ্যাপার্টমেন্টে উইলিয়ামের সঙ্গে থাকাটা তার জন্য একটা নতুন শুরু ছিল। সেই অ্যাপার্টমেন্টটা ছিল অবিশ্বাস্য রকম ছোট, 2টো টুইন বেড, একটা কিচেন যেখানে দুজনে একসঙ্গে দাঁড়ালেই ঠেকাঠেকি লাগত, কিন্তু তবু সেটা ছিল তাদের নিজস্ব জায়গা। উইলিয়াম তখনও অভিনয় জগতে পা রাখেনি, সে ওয়েটারের কাজ করত, আর জুড একটা ল ফার্মে কাজ করছিল। তাদের জীবনে টাকার অভাব ছিল, কিন্তু বন্ধনের কোনো অভাব ছিল না। কিন্তু জুডের শরীর কখনোই তাকে শান্তিতে থাকতে দিত না। তার পায়ের যন্ত্রণা ছিল অবিরাম, আর সেই যন্ত্রণার কারণ সে কাউকে বলত না। উইলিয়াম যখন দেখত জুডের চোখ বন্ধ, হাত মুঠো করে আর পায়ের পেশি শক্ত হয়ে গেছে, তখন সে বুঝতে পারত যে যন্ত্রণা তখনও অসহ্য হয়ে উঠেছে। উইলিয়াম চুপচাপ ঘর থেকে বেরিয়ে যেত, কারণ সে জানত জুড চায় না কেউ তার দুর্বলতা দেখুক। এই দৃশ্যগুলো বারবার উপন্যাসে ফিরে আসে, আর প্রতিবারই আমরা বুঝতে পারি যে জুডের শরীর যেন তার অতীতের একটা বন্দী, একটা জেলখানা যেখান থেকে সে পালাতে পারছে না। জুডের অতীত ধীরে ধীরে প্রকাশিত হয়, কিভাবে সে একটা মঠে বড় হয়েছিল, কিভাবে ব্রাদার লুক নামে একজন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিভাবে সেই মঠ থেকে পালিয়ে সে একটা ট্রাকে করে গিয়েছিল ডট ট্রেইলরের কাছে, আর সেখানে কি অমানবিক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে। এই স্মৃতিগুলো জুডের মস্তিষ্কে একটা কালো ছায়ার মতো ঘুরপাক খেত, আর সে নিজেকে শাস্তি দিত কাটার মাধ্যমে। সে নিজের শরীর কাটত, কারণ সে মনে করত তার শরীরই তার শত্রু, তার শরীরই সেই জিনিস যা অন্যদের কাছে তাকে দুর্বল করে তুলেছিল। এই কাটার অভ্যাসটা ছিল তার নিয়ন্ত্রণের একমাত্র উপায়। যখন বাইরের জগৎ তাকে নিয়ন্ত্রণ করছিল, তখন কেবল ব্যথাই তাকে মনে করিয়ে দিত যে সে এখনও বেঁচে আছে, সে এখনও নিজের শরীরের ওপর কিছুটা হলেও অধিকার রাখে। উইলেম ধীরে ধীরে একজন সফল অভিনেতা হয়ে ওঠে। তার চেহারা, তার উপস্থিতি, তার অভিনয় দক্ষতা সব মিলিয়ে সে হলিউডের নজর কাড়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, উইলেম কখনোই জুডকে পেছনে ফেলে যায়নি। তাদের সম্পর্ক শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব এক গভীর রোমান্টিক ভালোবাসায় রূপ নেয়। এই রূপান্তরটা ছিল স্বাভাবিক, যেন 2টো নদী একসঙ্গে মিশে একটা সমুদ্র হয়ে ওঠে। উইলেম জুডকে ভালোবাসত শুধু নয়, সে তাকে শ্রদ্ধা করত। জুডের শরীরের যন্ত্রণা, তার মানসিক আঘাত, তার অতীতের সবকিছু জেনেও উইলেম তাকে গ্রহণ করেছিল একটা পূর্ণ মানুষ হিসেবে। উপন্যাসের মধ্যভাগে যখন তারা একসঙ্গে থাকতে শুরু করে, তখন কিছুদিনের জন্য মনে হয় যে হয়তো জুড সুস্থ হয়ে উঠবে, হয়তো ভালোবাসা তাকে সেই অন্ধকার গুহা থেকে বের করে আনতে পারবে। উইলেম জুডকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর জুড ধীরে ধীরে শিখতে শুরু করে যে পৃথিবীতে এমনও সম্পর্ক আছে যেখানে কোনো শর্ত থাকে না, কোনো লেনদেন থাকে না। হ্যারল্ড স্টেইন, একজন বিশিষ্ট আইনজীবী যিনি জুডের মেন্টর ছিলেন, তিনি এবং তার স্ত্রী জুলিয়া এক পর্যায়ে জুডকে দত্তক নেন। এই দত্তক গ্রহণটা ছিল উপন্যাসের একটা অন্যতম মর্মস্পর্শী মুহূর্ত, কারণ জুডের জীবনে প্রথমবার কেউ তাকে পরিবারের অংশ হিসেবে চাইল, কেউ তাকে বাচ্চা হিসেবে ভালোবাসল,
কেউ বলল যে তার অতীত কিছুই নয়, সে এখন তাদের ছেলে। কিন্তু হানিয়া ইয়ানাগিহারা কোনো সহজ সমাধান দেন না। জুডের মনে যে ক্ষতটা ছিল সেটা ছিল এত গভীর যে বাইরের কোনো ভালোবাসা সেটা পূরণ করতে পারত না। সে নিজেকে ক্ষমা করতে পারত না। সে মনে করত যে তার শরীর নোংরা, যে সে নিজেই নোংরা, আর এই নোংরামি সে কারও ওপর চাপাতে চাইত না। উইলেম যখন বাড়িতে থাকত না, যখন শুটিংয়ের জন্য দূরে থাকত, তখন জুড একা একা নিজের সঙ্গে যুদ্ধ করত। সে তার শরীরে কাটা দাগ তৈরি করত, কারণ সেই দাগগুলো ছিল তার ভাষা, তার কান্না, তার প্রতিবাদ। অ্যান্ডি, তার ডাক্তার বন্ধু, বারবার তাকে সাবধান করত, কিন্তু জুড জানত যে এই কাটার বাইরে তার আর কোনো মুক্তি নেই। উপন্যাসে একটা দৃশ্য আছে যেখানে জুড তার শরীরের দাগগুলো দেখায় উইলেমকে, আর উইলেম কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা পাঠককে ভেঙে দেয়, কারণ এখানে আমরা দেখি যে ভালোবাসা সবকিছু ঠিক করতে পারে না, কিন্তু তবুও সেটা একমাত্র জিনিস যা আমাদের বাঁচিয়ে রাখে। জেবির জীবনেও একটা পরিবর্তন আসে। সে একদিন তার বন্ধুদের ছবি তুলে একটা বিখ্যাত শিল্পী হয়ে ওঠে, কিন্তু সেই সাফল্যের পেছনে একটা তিক্ততা থেকে যায়। জেবি জানত যে জুডের জীবনে একটা গভীর অন্ধকার আছে, কিন্তু সে কখনোই সেই অন্ধকারের কাছাকাছি যেতে পারেনি। জেবি ছিল বেশ আত্মকেন্দ্রিক। সে নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে বন্ধুদের প্রতি তার মনোযোগ কমে গিয়েছিল। এক পর্যায়ে জেবির আচরণে জুড আহত হয়, আর তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। ম্যালকম একজন সফল স্থপতি হয়ে ওঠে। সে বিয়ে করে, কিন্তু তার ভেতরের শূন্যতাটা কখনোই পূরণ হয় না। ম্যালকমের বাবা মারা যাওয়ার পর সে বুঝতে পারে যে বাবার কাছে সে কখনোই প্রিয় ছিল না, আর সেই বোঝাটা সে জীবনভর বহন করে। কিন্তু ম্যালকম, জেবি, উইলেম, তারা সবাই একটা জিনিসে একমত ছিল যে জুড হল তাদের মধ্যে সবচেয়ে বিশেষ একজন, সবচেয়ে ভালো একজন, আর তারা সবাই তাকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু কেউই পারেনি। উইলেমের মৃত্যু উপন্যাসের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত। একটা গাড়ি দুর্ঘটনায় উইলেম মারা যায়, আর সেই মৃত্যুর সঙ্গে জুডের জীবনের শেষ আলোটাও নিভে যায়। এই অংশটা পড়তে পড়তে পাঠক যেন নিঃশ্বাস নিতে ভুলে যান। উইলেম ছিল জুডের একমাত্র আশ্রয়, একমাত্র সেতু, যা তাকে স্বাভাবিক জীবনের সঙ্গে যুক্ত করেছিল। উইলেমের মৃত্যুর পর জুড একটা অদ্ভুত নীরবতায় ডুবে যায়। সে কাঁদে না, সে কাউকে কিছু বলে না, সে শুধু নিজের মধ্যে আরও গভীরে ঢুকে যায়। হ্যারল্ড আর জুলিয়া তখনও তার পাশে আছেন, কিন্তু জুড মনে করে যে তারা উইলেমের মতো নন, কেউই উইলেমের মতো নন। সে মনে করে যে সে একটা ভয়ঙ্কর ভুল করেছে। সে উইলেমকে তার অন্ধকারের মধ্যে টেনে এনেছিল, সে তাকে নষ্ট করেছিল, আর এখন যখন উইলেম নেই, জুডের মনে হয় যে তার পৃথিবী থেকে সবচেয়ে ভালো জিনিসটা চলে গেছে, কারণ সে সেটা ডিজার্ভ করত না। উইলেমের মৃত্যুর পর জুডের জীবন একটা যান্ত্রিক পথে চলতে শুরু করে। সে কাজ করে, সে হ্যারল্ড আর জুলিয়ার সঙ্গে সময় কাটায়, সে তার বন্ধুদের দেখা করে, কিন্তু ভেতরে সে মরে গেছে। তার কাটার অভ্যাস আরও বেড়ে যায়, আর একদিন সে এতটাই গভীরভাবে কাটে যে অ্যান্ডি তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। হ্যারল্ড তখন বুঝতে পারেন যে জুডকে আর বাঁচানো যাবে না, অন্ততপক্ষে সেই পুরনো জুডকে নয়, কিন্তু তিনও তাকে ছাড়েন না। হ্যারল্ডের সঙ্গে জুডের সম্পর্কটা ছিল উপন্যাসের একটা সুন্দর দিক। একজন বৃদ্ধ পিতা যিনি তার দত্তক নেওয়া ছেলেকে বাঁচাতে চাইছেন, কিন্তু জানেন যে ছেলেটির ক্ষতটা এত গভীর যে কোনো ওষুধ সেটা সারাতে পারবে না। জুড এক পর্যায়ে থেরাপিতে যেতে শুরু করে, কিন্তু সে সত্যি কথা বলতে পারে না। সে থেরাপিস্টকে বলে যে সে ঠিক আছে, যে সে কাটছে না, কিন্তু বাড়ি ফিরে সে আবার নিজের শরীরকে শাস্তি দেয়। জুডের অতীতের পুরো চিত্রটা ধীরে ধীরে আমাদের সামনে আসে। আমরা জানতে পারি কিভাবে সে একটা মঠে ব্রাদার লুকের হাতে পড়েছিল, কিভাবে সেই মঠ থেকে পালিয়ে সে ডট ট্রেইলরের কাছে গিয়েছিল, আর সেখানে কিভাবে সে আরও নির্মমতার শিকার হয়েছিল। আমরা জানতে পারি যে জুডের পায়ের যন্ত্রণা আসলে শৈশবের একটা দুর্ঘটনার ফল, যখন একটা গাড়ি তাকে চাপা দিয়েছিল, আর ডট ট্রেইলর তাকে চিকিৎসার নামে আরও অত্যাচার করেছিল। এই স্মৃতিগুলো জুডের মস্তিষ্কে একটা লুপের মতো ঘুরতে থাকে। সে ঘুমাতে পারে না, কারণ ঘুমের মধ্যে সেই দৃশ্যগুলো ফিরে আসে। সে খেতে পারে না, কারণ তার শরীর কখনোই নিজের ছিল না, সবসময় অন্যরা সেটা নিয়ন্ত্রণ করেছে। আর যখন সে বড় হয়ে উঠেছে, যখন সে একজন সফল আইনজীবী হয়েছে, তখনও সেই ছোট্ট জুডটা ভেতরে কাঁপতে কাঁপতে বেঁচে আছে। সে এখনও সেই মঠের ঘরে বন্দী। উইলেমের মৃত্যুর কয়েক বছর পর জুড একটা সিদ্ধান্ত নেয়। সে জানে যে সে আর পারছে না। সে জানে যে প্রতিদিন বাঁচাটা একটা যুদ্ধ, আর সে এই যুদ্ধে হেরে গেছে। একদিন সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, সবকিছু গোছায়, একটা চিঠি লেখে হ্যারল্ড আর জুলিয়ার জন্য, আর তারপর সে সেই পথ বেছে নেয় যা থেকে ফেরা যায় না। জুডের আত্মহত্যাটা ছিল নিঃশব্দ, একটা দীর্ঘশ্বাসের মতো, যেন সে শেষবারের মতো নিজেকে মুক্তি দিল। হ্যারল্ড যখন খবরটা পান, তিনি ভেঙে পড়েন। উপন্যাসের শেষ অংশে হ্যারল্ডের মনোলগ আমাদের কাঁদায়। তিনি ভাবেন যে তিনি ব্যর্থ হয়েছেন, যে তিনি তার ছেলেকে বাঁচাতে পারেননি। কিন্তু পাঠক জানে যে কেউই জুডকে বাঁচাতে পারত না, কারণ জুড নিজেই নিজেকে বাঁচতে দেয়নি। সে এতটাই ভেতরে ভেঙে গিয়েছিল যে বাইরের কোনো ভালোবাসা,
কোনো সাফল্য, কোনো পরিবার সেটা জোড়া লাগাতে পারত না। উপন্যাসের একদম শেষে আমরা দেখি হ্যারল্ড আর জুলিয়া একসঙ্গে আছেন, বৃদ্ধ বয়সে তারা একে অপরের সঙ্গে সেই ক্ষতটা ভাগ করে নিচ্ছেন। জেবি, ম্যালকম আর অন্যরা জুডকে স্মরণ করছে, কিন্তু প্রত্যেকেই জানে যে জুডের জীবনটা ছিল একটা যুদ্ধ যা সে একা লড়েছিল। উইলেমের সঙ্গে তার সম্পর্কটা ছিল এই অন্ধকার উপন্যাসের একমাত্র আলো, কিন্তু সেই আলো যখন নিভে গেল, জুড আর নিজেকে দেখতে পেল না। জুডের গল্পটা আসলে একটা প্রশ্ন রেখে যায়, আমরা কি কখনো কারো ক্ষত সারাতে পারি, নাকি কিছু ক্ষত এত গভীর হয় যে সময়ও সেটা সারাতে পারে না? হানিয়া ইয়ানাগিহারা কোনো সহজ উত্তর দেন না। তিনি শুধু একটা জীবন তুলে ধরেছেন, একটা ছোট্ট জীবন যা বাইরে থেকে দেখতে সুন্দর ছিল, কিন্তু ভেতরে ছিল একটা ধ্বংসস্তূপ। আর সেই ধ্বংসস্তূপের মধ্যেও একটা ভয়ঙ্কর সুন্দরতা ছিল, কারণ জুড ভালোবাসতে পেরেছিল, সে বন্ধুত্ব করতে পেরেছিল, আর কিছুদিনের জন্য হলেও সে একটা পরিবার পেয়েছিল যা তাকে নিজের বলে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ছোট্ট জীবনটা একটা দীর্ঘশ্বাসের মতো শেষ হয়ে গেল।